এই মেয়ে, একটু ঠিক করে কাজ কর। কিন্তু কাকি, আমার সাথে তর্ক করার কথা ভাববিও না। সুনিতা নন্দিনীকে খুব বাজেভাবে বকতে থাকে, যার ফলে তার চোখে জল চলে আসে। কিন্তু তখনই ওখানে শালুও চলে আসে। সুনিতা, নন্দিনী এখন ছোট বাচ্চা, তুমি ওর সাথে এরকম ব্যবহার কেন করছো? দেখো, আমি বাড়ির সব কাজ করে দিয়েছি। যদি তোমার কোনো জিনিসের দরকার হয় তাহলে তুমি আমায় বলো, কিন্তু তার জন্য নন্দিনীকে এইভাবে বিরক্ত করার কোনো দরকার নেই। ও হো 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 হো, দেখো তো একবার কিভাবে আমার সাথে তর্ক করছে। আরে, আমি তো ওকে কাজ করা শেখাচ্ছি, বড় হয়ে যাওয়ার পরে ওরই কাজে আসবে এইসব। যদি সেরকমই হয় তাহলে তুমি নিজের মেয়েকেও শেখাতে পারো, এইসব তো ওরও কাজে আসবে, তাই না? দেখো শালু, তুমি নিজের জায়গা ভুলে যেও না। কিন্তু সুনিতা, তুমিই এইসব শুরু করেছো। আমি তোমাকে কতবার বলেছি যে আমার বাচ্চাকে এইভাবে বিরক্ত করো না। তোমাকে আমি পরে দেখে নিচ্ছি। কোনো ব্যাপার না মা, তুমি ঘরে গিয়ে নিজের স্কুলের হোমওয়ার্ক করো। এইটা বলেই সুনিতা রেগে গিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। শালু, যে কিনা নিজের পরিবারের সঙ্গে একটা হাসি খুশি জীবন কাটাচ্ছিল, কিন্তু কিছু মাস আগেই তার স্বামী মারা যায়। শালুর একটা মেয়ে ছিল, যার নাম ছিল নন্দিনী। ওই বাড়িতে শালুর দেওর কমল আর তার বউ সুনিতাও একসাথে ওদের সঙ্গে থাকত। তাদেরও একটা মেয়ে ছিল, যার নাম পরী। শালুর স্বামী মারা যাওয়ার পর তার দেওর এবং তার বউ ওর সাথে খুবই খারাপ ব্যবহার করত। এইভাবেই সময় কাটতে থাকে। আর একদিন, ওর চুল কত লম্বা আর ঘন, আমার মেয়ের চুলটাও লম্বা হলে ভালো হতো। সুনিতা নন্দিনীর কাছে যায়। শোনো, এদিকে এসো। নন্দিনী সুনিতার কাছে আসতে ভয় পাচ্ছিল। আরে ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। হ্যাঁ কাকি। তোর চুল এত বেশি লম্বা, তার জন্যে নিশ্চয়ই তোর অসুবিধে হয় না। না কাকি, আমার নিজের লম্বা চুল ভীষণ পছন্দের। কিন্তু আমি এটাকে এত লম্বা থাকতে দেব না। আরে বাবা, আজকাল তো ছোট চুলের ফ্যাশন, তোরও নিজের চুল কাটিয়ে নেওয়া উচিত। তুই দেখেছিস তো যে পরীর চুলও কত ছোট। না কাকি, পরীর চুল ছোট থেকেই এরকম, আর আমার চুল ছোট থেকেই এরকম লম্বা আর ঘন। আমার ছোট চুল একদম পছন্দ না। এই কথাটা শুনে সুনিতার মাথা গরম হয়ে যায়। আরও একটা কাঁচি নিয়ে এসে, দাঁড়া, আমি তোর চুলের খুব ভালো কাটিং করে দেব। না কাকি। সুনিতা জোর করে নন্দিনীর চুলগুলো কাটছিল, এমন সময় সেখানে শালু চলে আসে আর ওকে এটা করা থেকে আটকে দেয়। সুনিতা, তুমি কেন আমার মেয়ের পিছনে পড়ে থাকো? আমি তোমাকে কতবার বলেছি আমার মেয়ের থেকে তুমি দূরে থাকো। আরে, এক তো আমি ওর সাহায্য করছিলাম, তার ওপর তুমি আমাকেই কথা শোনাচ্ছ। আজকাল তো যেচে কারুর ভালো করতে নেই। আমি আমার মেয়ের খেয়াল ভালো করে রাখতে পারি। তোমার যা ভালো করার তুমি নিজের মেয়ের জন্য করতে পারো, কিন্তু আমার মেয়ের থেকে দূরে থাকো। এইটুকু বলেই শালু নন্দিনীকে নিয়ে ওখান থেকে চলে যায়। আমিও দেখছি তুই কি করে শান্তিতে থাকিস। আর তার কিছুদিন পরে, বৌদি, তোমাদের দুজনের জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই। তোমরা এখান থেকে যেতে পারো। যতটা অধিকার তোমার এই বাড়িতে আছে ততটা আমারও রয়েছে, তাই আমরা এখান থেকে কোথাও যাব না। তখনই ওখানে কমল কোনো কাগজ নিয়ে আসে আর শালুকে দিয়ে বলে, এই যে আমাদের বৌদি, এই হলো ঘরের কাগজ। এবার এই ঘরটা আমাদের নামে হয়ে গেছে। যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। কমল শালুকে কাগজটা দেয়, কিন্তু শালু সেই কাগজটা পড়েও দেখে না। ও, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো পড়াশোনাটুকুও করনি। তুমি এমনিতেও এটার বেশি কিছু বুঝতে পারবে না। এটারই সুযোগ নিয়ে তো আমরা এরকম করেছি। তোমরা দুজন এটা একদম ভালো করনি। এত বড় ধোঁকা দেওয়ার আগে তোমরা একবারও আমাদের কথা ভেবে দেখলে না? বৌদি, আমাদের কাছে এত কথা শোনার মতো সময় নেই। তুমি তাড়াতাড়ি নিজের ব্যাগগুলো গোছাও আর এখান থেকে বেরিয়ে যাও। এইভাবেই কমল আর সুনিতা নিজের ঘর থেকে শালুকে বের করে দেয়। তারপর শালু নিজের মেয়েকে নিয়ে নিজের মায়ের বাড়ি চলে যায়। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না যে এবার সব কি করে হবে। কোনো ব্যাপার না মা, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর শালু আর নন্দিনী বিমলার সাথেই ওখানে থাকতে শুরু করে। ওর আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, তাই জন্য শালুকেও বাইরে গিয়ে কাজ করা শুরু করতে হয়। শালু পড়াশুনো জানতো না,
তাই জন্য সে অন্যের বাড়িতে পরিষ্কার এবং বাসন মাজার কাজ শুরু করলো। শালু নন্দিনীকে নিয়ে গিয়ে একটা সরকারি স্কুলে ভর্তি করে দেয়। শালু এইটা কখনোই চাইতো না যে অশিক্ষিত হওয়ার জন্য তার সঙ্গে যেই খারাপ জিনিসগুলো হয়েছে সেগুলো তার মেয়ের সঙ্গে হোক, আর এই পড়াশুনো না জানার জন্যই ওর সঙ্গে এত খারাপ কিছু হচ্ছিল। আর তাই শালু কখনোই চাইতো না যে তার মেয়ের সাথেও এই একই জিনিস হোক। আমার সোনা, কত সুন্দর দেখতে লাগছে তোকে। তারপরে শালু নন্দিনীকে কালো টিকা লাগিয়ে দিয়ে বলে, আমার সোনা মেয়ের যেন কারুর নজর না লাগে। আরে আমাদের মেয়ে এমনি এত সুন্দর যে সবাই ওর চুলের প্রশংসা করতে থাকে। সবাই বলতে থাকে বিমলার নাতনির চুল কত লম্বা আর ঘন। সবাই এর রহস্য জানতে চায়। হ্যাঁ দিদা, আমারও নিজের লম্বা চুল খুব ভালো লাগে। স্কুলেও সবার আমার চুল খুব ভালো লাগে, আর তাই আমার এতগুলো বন্ধু আছে। হ্যাঁ মা, এই চুল তোর সৌন্দর্যকে আরো বেশি বাড়িয়ে তোলে। এইভাবেই শালু আর বিমলা নন্দিনীকে খুব আদরে বড় করতে থাকে। আর কিছুদিন পর যখন নন্দিনী বড় হয়ে ওঠে, মা, তুমি চিন্তা করো না, আমি বাড়ির সব কাজ করে নেব। আরে মা, তুই আর কি করবি? এবার থেকে তোকে কলেজেও যেতে হবে, আর সন্ধেই তুই টিউশনও পড়াতে যাবি। তারপর তোকে বাড়ির কাজও করতে হবে। এইভাবে তো তুই শ্বাস নেওয়ারও সময় পাবি না মা। কোনো ব্যাপার না, আমি নিজেই সব কাজ করে নেব। মা, তুমিও তো সারাদিন বাইরে কাজ করে আসো, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাও, তাই আমাকেও তোমার একটু সাহায্য করতে দাও। মা, এবার তুমিই বোঝাও নন্দিনীকে। নাও, আবার দুই মা মেয়ে কাজের জন্য লড়তে শুরু করে দিয়েছে। আরে তোরা দুজনে একসাথেই কাজ কর, এতে কাজও তাড়াতাড়ি শেষ হবে আর একজনের উপর বেশি চাপও পড়বে না কাজের। হ্যাঁ দিদা। আচ্ছা, ততক্ষণে আমি জলখাবার বানিয়ে দিই, নয়তো আবার তোর কলেজের জন্য দেরি হয়ে যাবে। আর ততক্ষণে আমি বাড়ির বাকি কাজ করে দিচ্ছি। এইভাবেই ওরা তিনজন নিজেদের জীবনগুলো কাটাচ্ছিল। হয়তো ওদের কাছে বেশি কিছু ছিল না, আর ওদের অনেক কষ্ট করে টাকা অর্জন করতে হতো, কিন্তু তাও ওরা নিজেদের জীবনে খুব আনন্দে ছিল। নন্দিনীও তার মাকে সাহায্য করতে চাইতো, এই জন্য ও সন্ধেবেলায় বাচ্চাদের টিউশন পড়াতো। এবার নন্দিনী কলেজ যাওয়া শুরু করেছিল, আর ও যে কলেজে যেত সেখানেই ওর কাকির মেয়ে পরিও পড়তো। তারপর একদিন যখন নন্দিনী পরীকে কলেজের মধ্যে দেখে, তো নন্দিনী ওকে দেখেই চিনতে পেরে যায়, আর ওর কাছে গিয়ে ওকে বলে, আরে পরি, তুমি কেমন আছো? তুমি আবার কে? আমি আসলে তোমার শালু কাকিমার মেয়ে নন্দিনী। আচ্ছা, তুমি নন্দিনী? হ্যাঁ পরি, আমি তোমার বোন হই। ইউ, তুমি আমার বোন হতে পারো না। আমি তো তোমাকে দেখেই বুঝে গেছিলাম যে তুমি নিশ্চয়ই কোনো ভিখারি। আর দেখো, তুমি সত্যিই একজন ভিখারি। তুমি এভাবে কেন বলছো পরি? দেখো, নিজের কাজে মন দাও। আমার সাথে বেশি বন্ধুত্ব করার কোনো দরকার নেই। আমি তোমার মতো ভিখারির সাথে কথা বলি না। হা! পরি নিজের বন্ধুদের সামনেই নন্দিনীকে বেইজ্জত করে, আর ওখান থেকে হাসতে হাসতে চলে যায়। পরীর এই ব্যবহারটা দেখে নন্দিনীর প্রচণ্ড খারাপ লাগে, কিন্তু নন্দিনী পরীকে কিছুই আর বলে না। আর ওই দিনের পর থেকে নন্দিনীও পরীর সঙ্গে আর কথা বলে না। কিন্তু পরী জেনে বুঝে নন্দিনীকে বারবার অপমান করত, কারণ সবাই নন্দিনীর লম্বা চুলটার প্রচণ্ড প্রশংসা করত, আর পরী ওর লম্বা চুলের জন্য খুব রেগে যেত। যেমন একদিন নন্দিনী হলে নিজের ক্লাসের দিকে যাচ্ছিল, ওখানে পরী একটা পাতলা দড়ি বেঁধে রেখেছিল, আর নন্দিনী কাছে এলেই ও ওটা টেনে দিল, যার ফলে সেটাতে পা লেগে গিয়ে নন্দিনী মাটিতে পড়ে যায়। অন্ধ কোথাকার! এটাই তোমার আসল জায়গা। তখনই ওখানে ইয়াশ নামের একটা ছেলে আসে, আর ও নন্দিনীকে তোলে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। তোমার চোট লাগেনি তো? না না। তখন নন্দিনী ওখান থেকে চলে যায়, আর পরী ইয়াশের কাছে এসে বলে, দেখো ইয়াশ, এই মেয়েটা কিন্তু খুব চালাক। তুমি ওর থেকে দূরে থেকো। তুমি ওর সত্যিটা জানো না। ও হলো এক নাম্বারের ভিখারি, ভিখারি কোথাকার। দেখো আমি বাচ্চা রই, আমি জানি কোনটা করা উচিত আমার আর কোনটা করা উচিত নয়। এইটা বলেই ইয়াশ ওখান থেকে চলে যায়, আর পরী ইয়াশের কথায় খুব রেগে যায়। তারপর হঠাৎ একদিন সুনিতার শরীরটা খুব খারাপ হয়ে যায়, যার ফলে পুরো বাড়ির দায়িত্বটা নন্দিনীর ঘাড়ে চলে আসে।
নন্দিনী না ঠিক করে ওষুধপত্র কিনতে পারছিল, না বাড়িটাকে চালাতে পারছিল, যার জন্য নন্দিনী প্রচণ্ড কষ্ট পেতে থাকে। কিন্তু তারপরে একদিন যখন নন্দিনী নিজের কলেজ থেকে বাড়ির দিকে যাচ্ছিল, তখন রাস্তায় ওর একটা লোকের সাথে দেখা হয়। আরে আপনার চুলটা তো বেশ সুন্দর এবং লম্বা, আপনি কি আমাদের অ্যাডে একটু শুটিং করতে চাইবেন? এত বড় অফার শুনে নন্দিনী হাঁ হয়ে যায়। হ্যাঁ একদম। তারপরে নন্দিনী ওদের অ্যাড শুট করে, যার জন্য ও অনেক ভালো টাকা পায়। আর এখন নন্দিনী প্রচণ্ড পরিচিত হয়ে যায়, যার জন্য কলেজে সবাই ওর প্রচণ্ড প্রশংসা করে। নন্দিনীকে এতটা ফেমাস দেখে পরি প্রচণ্ড রেগে যায় আর নন্দিনীর চুলে চুইংগাম লাগিয়ে দেয়। তোমার আমার সাথে কিসের শত্রুতা পারি? আমার সাথে তুমি এরকম কেন করো? কারণ তুমি এটারই যোগ্য। তারপর নন্দিনী বাড়ি এসে ঠান্ডা জলের সাহায্যে সেই চুইনগামটা তুলে ফেলে। এইভাবেই সময় কাটতে থাকে। আর এখন পরি আর নন্দিনীর বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছিল। পরি নিজের বাড়ির লোকেদের বলে দেয় যে ও ইয়াশের সঙ্গে বিয়ে করতে চায়, আর তাই জন্য পরির বাড়ির লোক ইয়াশের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়। কিন্তু ইয়াশ সেই সম্পর্কটার জন্য একদম পরিষ্কার না বলে দেয়। আমি নন্দিনীকেই ভালোবাসি আর আমি শুধু ওকেই বিয়ে করব। ওই ভিখারি মেয়েটার মধ্যে তুমি এমন কি দেখতে পাও যে তুমি একেবারে ওকে বিয়ে করতে চাও? ওর মনটা খুব পরিষ্কার এবং সুন্দর, আর তার সঙ্গে নন্দিনীর মনে সবার প্রতি ভালোবাসা আছে। উল্টোদিকে তোমার মনে এইসব কিছুই নেই, আর তোমার মনটা তো খুবই খারাপ দেখতে। তুমি আমার সঙ্গে শুধু আমার টাকার জন্যই বিয়ে করছো। যদি আমি বড়লোক না হতাম তাহলে তুমি আমাকেও বিয়ে করতে না। পরীকে এরকম উল্টোপাল্টা শুনিয়ে ইয়াশ ওকে ওখান থেকে পাঠিয়ে দেয়, আর তারপর নিজের বাড়ির লোকেদের সঙ্গে নিয়ে নন্দিনীর বাড়িতে যায় সম্বন্ধের জন্য। আমরা খুবই ভাগ্যবান যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক হতে যাচ্ছে। না না দিদি, ভাগ্য তো আমাদের ভালো যে আমরা এত মিষ্টি বৌমা পাচ্ছি। আর ওর লম্বা কালো ঘন চুল তোর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এইভাবেই নন্দিনী আর ইয়াশের বিয়ে হয়ে যায়। সুশীলার সংস্কার খুব গরিব ছিল। তাদের এক মেয়ে ছিল যার নাম ছিল খুশি। খুশি ছোটবেলা থেকেই পড়াশুনোয় খুব ভালো ছিল। তার মা বাবা তাকে পড়াশুনো করিয়ে একজন অফিসার তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু খুশির ইচ্ছে ছিল যে সে মডেলিং ওয়ার্ল্ডের দিকে যাবে। সংস্কার আর সুশীলা খুশির এই ইচ্ছেটাকে সব সময় বারণ করত। এরমভাবেই একদিন খুশি তৈরি হয়ে একটা মডেলিং শোয়ের অডিশনের জন্য যাচ্ছিল, আর তখনই তার মা বাবা তাকে আটকে বলে, দেখ মা, তুই এই মডেলিং এর স্বপ্নটা ছেড়ে দে। এখানে মেয়েদের সাথে অনেক খারাপ হয়, আর ঈশ্বরও জানেন ওদেরকে দিয়ে কি কি কাজ করানো হয়। তুই এখন অনেক ছোট, আমি চাই না আমাদের পরিবারের নাম কোনোভাবে খারাপ হোক। কিন্তু বাবা, আমি হিরোইন হতে চাই আর তোমাদের নাম উজ্জ্বল করতে চাই। আর কতদিন আমরা গরিব হয়ে বেঁচে থাকব? আমি তোমাদের এটা থেকে দূরে একটা ভালো জীবন দিতে চাই বাবা। কিন্তু মা, আমরা চাই তুই পড়াশোনা শিখে আইএস বা আইপিএস হ, নাকি পৃথিবীর সামনে এই অদ্ভুত জামা কাপড় পরে আমাদের সম্মান এইভাবে সবার সামনে নষ্ট কর। তোমাকে এগুলো কে বুঝিয়েছে যে মডেলিং এর কেরিয়ারে মেয়েদের হ্যারাসমেন্ট হয়? তোমরা দুজন আমার কথার বিশ্বাস করো, সব জায়গায় এরকম হয় না। এই ফিল্ডে যদি কোনো মডেল একবার হিট হয়ে যায় তাহলে সে হিরোইন হওয়ারও সুযোগ পায়। সিনেমার ডিরেক্টররা তাকে সিনেমাতে কাজও দিতে শুরু করে দেয়। মা দেখ, আমি তোর সব কথা শুনছি, আর তাই জন্যই আমি চাই না তুই এই দুনিয়ায় যা। আমি কোনোদিন তোর কাছে কিছু চাইনি, আজকে এই ভিক্ষেটা চাইছি যে তোর এই মডেল হওয়ার স্বপ্নটা ছেড়ে দে। নিজের মা বাবার কথা শুনে খুশির প্রচণ্ড রাগ হয়, আর সে বাবার সঙ্গে তর্ক শুরু করে। এবারও নিজের বাড়িতে ঝামেলা করা শুরু করে দেয়। ও বাড়িতে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বাকি সব কিছু ছেড়ে দিয়েছিল। ও সব সময় ঘরে একাই বসে থাকতো আর কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলতো না। এই সব দেখে সংস্কার আর সুশীলা দুজনে খুব খারাপ ছিল। একদিন রাত্রে যখন সবাই ঘুমোচ্ছিল, খুশি মৌকা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর সকালে যখন সংস্কার আর সুশীলা খুশিকে খুঁজে পেল না, তখন ও গোটা পাড়ায় খুঁজতে বেরোলো। পুলিশে কমপ্লেন করার পরও ওদের কোনো সুরাহা হয় না। এখন তো ওরা ওকে খুঁজে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি একজন ভালো বাবা হতে পারিনি। আমার মেয়ে পুরো গ্রামে আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। আমি ওকে বড় করে তোলার মধ্যে কি এমন ফাঁকা রেখে দিলাম? ও একবারও নিজের মা বাবার কথা ভাবলো না।
তুমি নিজেকে দোষ দিও না। তুমি তো নিজের দিক থেকে সব চেষ্টা করেছিলে যাতে ওকে তুমি ভালো মানুষ তৈরি করতে পারো, কিন্তু ওই নরকের পৃথিবীতে নিজের সুখ খুঁজে পেয়েছে। ও যদি তোমার সম্মানের কথা একটুও ভাবতো তাহলে এটা কখনো করতো না। আমি সব সময় ওকে বড় বড় স্বপ্ন দেখতে বলেছিলাম, যাতে ও সব সময় আমাদের একটা ভালো মেয়ে হয়ে থাকতে পারে, কিন্তু ও আমাদের কথা ভাবলো না। আমার তো কপালটাই ফাটা। তুমি মন ছোট করো না। তুমি ভুলে যাও যে তোমার কোনো মেয়ে ছিল। শিলা সংস্কারকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার মেয়েকে খুব ভালোবাসতো, তাই ওকে ভুলতে বেশ অনেকটা সময় লাগলো। উল্টো দিকে খুশি শহরে এসে বড় বড় মডেলিং কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিয়ে থাকে। ধীরে ধীরে ও মডেলিং এর সুযোগও পেতে শুরু করে এবং পয়সার সঙ্গে তার অনেক নাম হয়। একদিন ও নিজের ঘরে বসে নিজের মা বাবার ছবি দেখে কাঁদতে থাকে। মা, বাবা, আমি তোমাদের প্রচণ্ড মিস করি। আমি জানি যে তোমরা নিশ্চয়ই আমার উপর রেগে আছো, কিন্তু আমি যা করেছি সেটা তোমাদের ভালোর জন্যই করেছি। আমি যখন একজন বড় স্টার হয়ে যাব, আমি জানি তোমরা আমায় ক্ষমা করে আবার ফিরিয়ে নেবে। মিস ইউ সো মাচ মা বাবা। তোমাদের মেয়ে কখনো তোমাদের নাম খারাপ করবে না। এরপর খুশি আরও মন দিয়ে কাজ করা শুরু করে দেয়। ও বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অডিশন দেয়, কিন্তু প্রথমের দিকে প্রচণ্ড সমস্যা হয় ওর। ও অডিশনে রিজেক্ট হয়ে গেলেই ওর মন খারাপ হয়ে যেত আর ওর কনফিডেন্স একেবারে শেষ হয়ে যেত। কিন্তু তারপরেও নতুন উদ্দামতার সঙ্গে নিজের মনকে বুঝিয়ে ও আবার চেষ্টা করা শুরু করত, আর নিজের এই প্রয়াসের সঙ্গে নিজের নামটা পুরো দুনিয়ায় ফেমাস করলো। এখন ও বিশাল বড় একজন ফিল্ম স্টার হয়ে গেছে। ওর প্রত্যেক মাসে 1 কোটি টাকার বেশি রোজগার হয়। কিন্তু এদিকে সংস্কার যখনই বাইরে বেরোতো, ও মনে মনে ভাবতো বা ভয় পেত যে কেউ ওর মেয়ের ব্যাপারে না কিছু বলে ফেলে ওকে। এরমই একদিন যখন সংস্কার বাজারের জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে গেছিল, ও একটা মশলার দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেখানে মশলার দোকানদার বলে, আরে কেমন আছো সংস্কার দাদা? নিজের মেয়ে চলে যাওয়ার দুঃখটা বুঝি আমি। আর আজকালকার বাচ্চারা এক মুহূর্তের মধ্যে মা বাবার সব কথা ভুলে গিয়ে চলে যায় পালিয়ে। হ্যাঁ সংস্কার দাদা, যখন আমিও শুনেছি যে তোমার মেয়ে পালিয়ে গেছে, আমারও খুব কষ্ট হয়েছিল। লোকজন এখানে কি সব উল্টোপাল্টা বলছে। আর কি করা যাবে, সংস্কার দাদা তো অনেক জায়গাতে ওকে খুঁজেছে, কিন্তু ওই মাথা মোটা যে কোথায় আছে। সংস্কার দাদা, ওর ফিরে আসার স্বপ্নটা ছেড়েই দাও তুমি এবার। সংস্কার ওদেরকে কিচ্ছু বলে না, বরং মাথা নিচু করে ওখান থেকে চলে আসে। ওর মাথা লজ্জায় হেঁট হয়ে গেছিল। এইভাবেই অনেক দিন কেটে যায়। আর একদিকে সংস্কার তার গ্রামে এতই বদনাম হয় যে সে সেখান থেকে চলে এসে নিজের বউকে বলে, সুশীলা, এই গ্রামে আমি আর থাকতে পারবো না। লোকজন আমাদের ব্যাপারে হাসাহাসি করছে। দেখো, এগুলো তো আমি সহ্য করে নেব, কিন্তু কেউ যদি তোমার ব্যাপারে কিছু বলে সেটা মেনে নিতে পারবো না। আর তাই আমরা এই গ্রামে আর থাকবো না। কিন্তু আমরা যাব কোথায়? এই গ্রাম ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। বাড়ির পাশের ওই ছোট্ট জমি যেটা তুমি মেয়ের বিয়ের জন্য রেখেছিলে, সেটা আমি বেচতে চাই না। না সুশীলা, আমাকে এই রাস্তায় যেতেই হবে। তুমি তাড়াতাড়ি করে এই ঘরের সব জিনিস ফাঁকা করে দাও। আমি এক্ষুনি গিয়ে জমিদারের কাছে এগুলো বিক্রি করব। আর আমরা কোনো একটা ছোট শহরে গিয়ে নিজেদের সংসার পাতব। সুশীলা সংস্কারের কথা শুনে বাড়ির সব জিনিসপত্র বাইরে বাইর করে নেয়, আর সংস্কার আর সুশীলা নিজেদের বাড়ি বিক্রি করে ওরা শহরে চলে আসে। ওখানে একটা বাড়ি ভাড়া করে দুজনে একসাথে থাকতে থাকে। আর সংস্কার একটা ছোট ফ্যাক্টরিতে মজদুরের কাজ করত। একদিন ও নিজের কাজ শেষ করে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরছিল। এমন সময় যখন ও রাস্তা বেরোচ্ছিল, একটা মার্সিডিজ গাড়ি ওকে ধাক্কা মেরে দেয়, যার ফলে ও পড়ে যায় এবং তার হাঁটু থেকে রক্ত বেরোতে থাকে। সেই গাড়িতে একজন চকচকে মহিলা বেরোলো। সেই মহিলার কেউ নয়, খুশি ছিল। এখন খুশি কোটিপতি হয়ে গেছে। ওর চোখে টাকার পর্দাটা এমনভাবেই পড়েছিল যে সে তার নিজের বাবাকেও চিনতে পারল না। তখন সংস্কার ওকে বলল, কিরে মা, তুই কোটিপতি হয়েছিস? হ্যাঁ, আপনি কে? আমি আপনাকে ঠিক চিনলাম না। হ্যাঁ বাবু, তুই তো এখন নিজেকেও চিনতে পারবি না, কারণ তোর বাবা প্রচন্ড গরিব, তাই না? আর তুই কোটিপতি। সংস্কারকে চিনতে পারার পর খুশি চোখ লজ্জায় নিচের দিকে চলে যায়, আর ও সংস্কারের পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে চিনতে ভুল করেছি। বাবা, তুমি এখানে কি করে এলে? খবরদার, যদি নিজের ওই নোংরা মুখে আমাকে বাবা বলেছিস
তুই তো আমার জন্য সেদিনই মৃত হয়ে গেছিস, যেদিন তুই বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিস। হ্যাঁ, তুই কোটিপতি তো হয়ে গেছিস, কিন্তু কোনোদিন আমার মেয়ে হয়ে উঠতে পারবি না। সংস্কার এইসব বলে নিজের বাড়ি চলে যায় এবং সুশীলাকে গিয়ে সব কথাটা জানায়। আর উল্টো দিকে খুশি নিজের বাড়িতে গিয়ে নিজের বাবা মায়ের কথা ভেবে প্রচণ্ড কাঁদছিল। তার মনের ভিতর তার মনুষ্যত্ব তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাওয়া শুরু করেছিল। হে ভগবান, আমার কি হয়ে গিয়েছিল? তুমি আমাকে ধন দৌলত নাম সবকিছু দিয়েছ, কিন্তু আমায় আমার মা বাবার ভালোবাসা দিলে না। আমি ওদের মুখ দেখানোরও যোগ্য নই। হে ভগবান, আমার বাবা মা যেখানেই থাক, তাদের যেন কখনো কোনো দুঃখ না হয়। এদিকে খুশি নিজের মা বাবার জন্য প্রার্থনা করছিল, আর ঠিক তার উল্টো দিকেই সংস্কার আর সুশীলা ওকে দোষ দিতে দিতে বলে, ওই নির্লজ্জের কোনো লজ্জা নেই। ও নিজের বাবার পাও ছুঁলো না একবার, আর উল্টে তোমাকে চিনতে অস্বীকার করছিল। এরকম সন্তান যেন ভগবান কাউকে না দেয়। আমি সারা জীবন টাকার থেকেও সম্মান অর্জন করার চেষ্টা করেছি, কিন্তু যে আমার সেই সম্মানটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে তাকে কি করে আমি নিজের মেয়ে বলি? সুশীলা আর সংস্কার ওর উপর প্রচণ্ড রেগেছিল। এরকম কিছুদিন পরে একটা বড় ফাংশনে খুশিকে ডাকে। সেই ফাংশনে সুশীলা আর সংস্কার কাকতালীয়ভাবে উপস্থিত হয়। যখন খুশির নামটা পুরো ভিড়ের মধ্যে অ্যানাউন্স হলো, তখন তাদের প্রচণ্ড আনন্দ হলো। খুশি তার নিজের রোজগারের ৮০% লোকেদেরকে দান করে দিয়েছিল, আর তাই একটা বড় এনজিওর পক্ষ থেকে তাকে সম্মান দেওয়ার জন্য ডাকা হয়েছিল। খুশিকে অ্যাওয়ার্ড দেওয়ার পর মাইক্রোফোনে খুশিকে কিছু বলার জন্য অনুরোধ করে, যাতে খুশি বলে, আমার এই সাফল্যের পিছনে শুধুমাত্র আমার মা বাবার হাত রয়েছে। আমার একটা ভুল কাজের জন্য ওনারা আজও আমার উপর রেগে রয়েছেন, কিন্তু আমি ওদের সব সময় ভালোবাসবো আর তাদের যোগ্য মেয়ে হয়ে দেখাবো। যদি সেদিন আমি ওই কাজটা না করতাম, তাহলে আজকের এই সফলতা আমি পেতাম না। যদি এই অ্যাওয়ার্ডটা আমার মা বাবা আমায় দিতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতে পারতাম। আর আপনাদের এই ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুশির স্পিচের পরে সেই প্রোগ্রামের অ্যাঙ্কার খুশির মা বাবাকে ডেকে পাঠায়। এইসব দেখে খুশি প্রচণ্ড আনন্দ পায় যে ওর মা বাবা ওকে ক্ষমা করে দিয়ে আবার কাছে টেনে নিয়েছে। এখন খুশি তার মা বাবাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। খুশি তার মা বাবাকে নিজের সঙ্গে নিয়ে নিজের আলিশান বাংলোতে থাকা শুরু করে।